সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্রদের আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের পড়াচ্ছিলাম ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্সের যে অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করছিলাম সেটি হচ্ছে মানি ডিমান্ড অ্যান্ড মানি সাপ্লাই। এই অধ্যায়ের কতগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আজ আলোচনা করব। সেগুলো হচ্ছে ভেলোসিটি অফ মানি, ভ্যালু অফ মানি এবং কোয়ান্টিটি থিওরিজ অফ মানি এর হিউমস কোয়ান্টিটি থিওরি অফ মানি সম্পর্কে আজ আমরা জানব। তো প্রথমে আমরা দেখব ভেলোসিটি অফ মানি কি বা অর্থের প্রচলন গতি বলতে আমরা কি বুঝি। নির্দিষ্ট সময়ে অর্থের একক কতবার বিনিময় কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ অর্থের হাত বদলের সেই সংখ্যাকে আমরা বলি অর্থের প্রচলন গতি। আমরা এভাবে বলতে পারি, velocity of money is the frequency at which one unit of currency is used to purchase domestically produced goods and services within a given period of time। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো অর্থ দিয়ে একক অর্থ দিয়ে কতবার একটি দেশে দ্রব্য এবং সেবা ক্রয় করা যায় সেটিকে আমরা বলি অর্থের প্রচলন গতি। এছাড়া আমাদের স্যামুয়েলসন এন্ড নর্টস এভাবে বলেছেন, the rate at which the stock of money is turning over each year is called the velocity of circulation of money। অর্থাৎ মজুদ অর্থ যে হারে ব্যবসা বাণিজ্যে প্রত্যেক বছর খাটানো হয় তাকে বলা হচ্ছে অর্থের প্রচলন গতি। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে একটি অর্থ যে কোনো একক অর্থ সেটি কতবার হাত বদল হচ্ছে সেটিকে আমরা বলছি অর্থের প্রচলন গতি। এটিকে আমরা দেখা যায় যে অর্থের যে প্রচলন গতি সেটিকে আমরা ভি দ্বারা, ইংরেজি অক্ষর ভি দ্বারা এটিকে আমরা বুঝিয়ে থাকি। আমরা তাহলে বলতে পারি এভাবে যে কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যে গতিতে হাত বদল করে তাকে অর্থের প্রচলন গতি বলে। যেমন আমরা মনে করি যে একজন ব্যক্তির কাছে 1000 টাকা আছে, সেই ব্যক্তি সেই 1000 টাকা দিয়ে শার্ট কিনলো। শার্ট কেনার পরে সেই শার্ট বিক্রেতা সেই টাকা দিয়ে 1000 টাকা দিয়ে জুতা ক্রয় করলো এবং যেই জুতা বিক্রেতা উনি আবার সেই 1000 টাকা দিয়ে বই ক্রয় করলেন। এখন তাহলে দেখা গেল এই 1000 টাকা 3 বার হাত বদল হলো। তাহলে এখানে আমাদের যদি বলি যে অর্থের প্রচলন গতি কত, তাহলে সেটিকে আমরা বলবো যে এখানে অর্থের প্রচলন গতি বা ভি হচ্ছে হলো 3। অর্থাৎ এখানে অর্থ 3 বার হাত বদল করা হয়েছে। দেখা যায় যে দেশের মোট অর্থের পরিমাণের মধ্যে কিছু পরিমাণ অর্থ দ্রুত গতিতে এক হাত থেকে আরেক হাতে প্রবাহিত হয়, আবার কিছু অর্থ অত্যন্ত ধীর গতিতে প্রবাহিত হয়। স্বাভাবিকভাবে মোট অর্থ প্রবাহের গড় যদি আমরা নিই তাহলে আমরা পাই হচ্ছে গড় প্রচলন গতি। সামগ্রিক দৃষ্টিকোণ থেকে কোনো দেশে মোট সরবরাহকৃত অর্থ এক বছরে গড়ে কতবার হাত বদল করে তাকে আমরা বলি অর্থের প্রচলন গতি। আমরা যদি কোনো একটি দেশের এক সময়ের অর্থের গড় প্রচলন গতি জানা থাকলে এবং যদি আমাদের অর্থের যোগানের পরিমাণ তাহলে আমরা জেনে বের করে নিতে পারবো। যেমন আমরা মনে করি কোনো একটি দেশে মোট অর্থের পরিমাণ কোনো একটি অর্থ বছরে 700 কোটি টাকা আছে। এখন সেখানে তার অর্থের গড় প্রচলন গতি হচ্ছে 3। তাহলে আমরা বলবো যে সেই দেশে অর্থের মোট যোগান হলো হচ্ছে 700 ইন্টু 3 অর্থাৎ 3/2100 কোটি টাকা। আবার যদি কোনো একটি দেশে একটি সময় উৎপন্ন দ্রব্য ও সেবার মোট মূল্য এবং সেই সময়ের যে অর্থের পরিমাণ সেটি জানা যায়, তাহলে আবার কিন্তু অর্থের প্রচলন গতি কত সেটিও আমরা বের করতে পারি এবং সেটি বের করার একটি নির্দিষ্ট সূত্র আছে। সেই সূত্রটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিটি ইকুয়াল টু পিটি ডিভাইডেড এম। অর্থাৎ আমরা এখানে বলতে ভ্যালোসিটি অফ মানি অর্থের প্রচলন গতি ইকুয়াল টু হচ্ছে সেই সময়ের প্রাইস লেভেল বা দাম স্তর এবং সেখানে সেই বছরে যে ট্রানজাকশন হয়েছে তার গুণফলের সমান ডিভাইডেড সেই বছরে কি পরিমাণ অর্থের যোগান হয়েছে সেটি। অর্থাৎ এখানে আমরা যদি দেখি তাহলে যে এভাবে আমরা
অর্থের প্রচলন গতিটি বের করে নিয়ে আসতে পারি। তাহলে ভ্যালোসিটি অফ মানি বলতে আমরা যে জিনিসটি বুঝলাম সেটি হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যে গতিতে হাত বদল করে বা সেটিকে আমরা বলি অর্থের প্রচলন গতি। তো এই অর্থের প্রচলন গতি কখনো বেশি হয় আবার কখনো কম হয়, কারণ হচ্ছে যে এইটি কতগুলো উপাদান বা বিষয়ের উপর নির্ভর করে এটির মান কম বেশি হয়ে থাকে। তো আমরা চলো এখন দেখি যে এই অর্থের প্রচলন গতির নির্ধারকগুলো কি কি আমাদের। অর্থের প্রচলন গতির আমরা যেটি দেখছি, প্রথম নির্ধারক হচ্ছে দেশের উন্নত ঋণ ও অর্থ সংস্থানের অবস্থা। দেশের ঋণ এবং যদি অর্থ সংস্থান উন্নত হয় এবং এই সমস্ত সংস্থাগুলো থেকে যদি যে সুযোগ সুবিধা আছে সেগুলো যদি জনগণ ঠিকমতো ব্যবহার করতে পারে তাহলে দেখা যায় যে অর্থের প্রচলন গতিটি বেড়ে যায়। কারণ উন্নত অর্থনীতিতে ঋণ এবং অর্থ সংস্থান উন্নত হওয়ার জন্য সঞ্চয়কৃত অর্থ সহজেই ঋণদানের মাধ্যমে বিনিয়োগ করা যায়, যার ফলে এখানে ভ্যালুসিটি অফ মানিটি বেড়ে যায়। দ্বিতীয় হচ্ছে সঞ্চয় ও ভোগ সম্পর্কে সমাজের প্রবণতা। যদি দেখা যায় যে অর্থনীতি উন্নত তাহলে দেখা যাবে সেখানে সঞ্চয় এবং ভোগ প্রবণতা কম, যার ফলে সেখানে ভেলোসিটি অফ মানিটাও হবে কম। আর যদি অনুন্নত অর্থনীতি হয় তাহলে আমরা জানি যে সেখানকার জনগণের ভোগ প্রবণতাটা থাকে বেশি এবং সেখানের ভ্যালুসিটি অফ মানিটিও হয় বেশি, অর্থাৎ হচ্ছে প্রচলন গতি সেখানে বেশি হয়। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি সমাজ কর্তৃক দেনা পাওনার হিসাব নিকাশ। দেনা পাওনার যে হিসাব নিকাশ এর মাধ্যমেও কিন্তু অর্থের প্রচলন গতি প্রভাবিত হয়। যদি প্রাপ্তি এবং পরিশোধ এই ক্ষেত্রে গতিটা বেশি থাকে তাহলে ভ্যালুসিটি অফ মানি বেশি হয়, আর যদি এই ক্ষেত্রে গতিময়তা কম থাকে তাহলে দেখা যায় ভ্যালুসিটি অফ মানিটাও কমে যাবে। চতুর্থ হচ্ছে অর্থ স্থানান্তরের চলমানতা। অর্থের প্রচলন গতিকে এটিও প্রভাবিত করে। যদি দেশে ঋণ এবং আর্থিক সংস্থাগুলো উন্নত হয় তাহলে দেখা যায় যে অর্থ খুব দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে আমরা স্থানান্তর করতে পারি এবং সেক্ষেত্রে ভ্যালুসিটি অফ মানি অবশ্যই বেশি হয়। ভবিষ্যৎ সম্পর্কে সমাজের অনুমান। জনগণের ভবিষ্যৎ প্রত্যাশা এবং আশঙ্কা এটার উপরও কিন্তু আমাদের অর্থের প্রচলন গতির একটি নির্ধারক, গুরুত্বপূর্ণ নির্ধারক। যদি মনে করে জনগণ যে ভবিষ্যৎ সম্পর্কে যে আশাবাদী, আমার ভবিষ্যৎ আরো ভালো হবে, আমি বেশি বা রাষ্ট্র আমাকে অনেক বেশি সিকিউরিটি দিবে, এই ধরনের যদি মনে করে তাহলে বর্তমানের মানুষ কি করবে, তার যে অর্থ আছে সেটি বেশি বেশি খরচ করবে, সুতরাং অর্থের প্রচলন গতি বেড়ে যাবে। আর যে সমাজের বেশিরভাগ মানুষ মনে করে ভবিষ্যতে যে আমার অবস্থা আবার খারাপ হয়ে যেতে পারে কিংবা ভবিষ্যৎ আরো খারাপ হবে, তাহলে সে সঞ্চয় বেশি করবে, সেক্ষেত্রে ভ্যালুসিটি অফ মানিটি কমে যাওয়ার সম্ভাবনা থাকে। লেনদেনের পরিমাণ এটিও অবশ্যই একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। দেখা যায় যে অন্যান্য অবস্থা স্থির থেকে যদি লেনদেনের পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা বলবো যে ভ্যালুসিটি অফ মানিটি বেড়ে গিয়েছে, আর যদি লেনদেনের পরিমাণ কমে যায় তাহলে অর্থের প্রচলন গতিও সেখানে কমে যাবে। তারপরে আসছে সেটি হচ্ছে অর্থ ব্যবস্থার প্রকৃতি। দেশে যদি দেখা যায় যে অনার্থিক মানে নন মনিটারি সেক্টরে যদি সেটির প্রাধান্য থাকে তাহলে কিন্তু অর্থের প্রয়োজনটা তখন কমে যায়। যেমন আমরা জানি যে অনেক দেশে বা অনেকখানেই এখনো দ্রব্য বিনিময় প্রথা যেটি আছে, বার্টার সিস্টেম, সেটি প্রচলিত আছে। তো সেটি যদি থাকে তাহলে দেখা যায় যে সেখানে ভ্যালুসিটি অফ মানিতে কমে যায়। এছাড়াও আরো কয়েকটি বিষয় আছে তার উপরও ভ্যালুসিটি অফ মানি ডিপেন্ড করে, যেমন হচ্ছে গিয়ে মজুরি প্রদানের ব্যবস্থাটি কেমন, সেটা যদি বেশি ব্যবধান হয় মজুরি প্রদানের তাহলে ভ্যালুসিটি অফ মানিটি কমে যায়, আর কম ব্যবধান হলে সেখানে ভ্যালুসিটি অফ মানি বেড়ে যায়। দাম স্তর সম্পর্কে প্রত্যাশা, ভবিষ্যতে দাম বাড়বে কিনা, তাহলে যদি মনে করি ভবিষ্যতে দাম বাড়বে তাহলে দেখা যাচ্ছে যে ভ্যালুসিটি অফ মানিটি এখানে বেড়ে যায়। তাহলে এগুলোই হচ্ছে মূলত আমাদের ভ্যালুসিটি অফ মানি বা অর্থের প্রচলন গতির নির্ধারক, যার উপর নির্ভর করে কোনো দেশের অর্থের প্রচলন গতি বেশি হবে কিংবা কম হবে সেটি। এরপর আমরা যে টপিকটি সম্পর্কে জানবো সেটি সম্পর্কে তোমরা মনে হয় ইতিমধ্যে কিছুটা জানো, তারপরও আমরা আবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য পড়ছি, সেটি হচ্ছে ভ্যালু অফ মানি, অর্থের মূল্য। অর্থের মূল্য বলতে আসলে আমরা কি বুঝি? অর্থের মূল্য বলতে আমরা বুঝি তার বিনিময় মূল্যকে।
অর্থের মূল্য বলতে মূলত আমরা যেটি বুঝি সেটি হচ্ছে তার বিনিময় মূল্যকে, অর্থাৎ একটি এককের বিনিময়ে আমরা যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় করতে পারি সেটিকে আমরা বলি হচ্ছে অর্থের মূল্য। অর্থাৎ সাধারণ অর্থে আমরা বলি যে অর্থের এক একক বিনিময়ে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী পাওয়া যায় তাকে বলে অর্থের মূল্য। অর্থাৎ তাহলে এটি দাঁড়াচ্ছে যে অর্থের ক্রয় ক্ষমতা যেটি, সেটি হচ্ছে অর্থের মূল্য। অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা সামগ্রী ক্রয় করতে পারি তাকেই অর্থের মূল্য বলা হয়ে থাকে। আমরা জানি যে আসলে অর্থের নিজস্ব কোনো মূল্য নেই, দ্রব্য মূল্যের মাধ্যমে কিন্তু অর্থের মূল্যের বহিঃপ্রকাশটি ঘটে থাকে। সুতরাং আমরা দেখতে পাই যে দ্রব্যের মূল্য অর্থের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। অর্থাৎ অর্থের যে ক্রয় শক্তি সেটি হচ্ছে অর্থের মূল্য। এক একক অর্থের বিনিময়ে যদি বেশি পরিমাণ দ্রব্য এবং সেবা সামগ্রী কেনা যায় তাহলে বুঝতে হবে যে অর্থের ক্রয় শক্তি বেশি। সুতরাং অর্থের ক্রয় শক্তি বা অর্থের মূল্যটি আসলে দাম স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত। দেশে যদি দাম স্তর বেশি হলে কম পরিমাণে দ্রব্য সামগ্রী ক্রয় করা যাবে, আর যদি দাম স্তর বেশি পরিমাণে দ্রব্য সামগ্রী কেনা যায় তাহলে তখন দাম স্তরটি যখন কম তখনই আমরা সাধারণত জানি যে আমরা বেশি পরিমাণে দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবো। সুতরাং দ্রব্য সামগ্রীর দাম স্তরই অর্থের মূল্য বা ক্রয় শক্তির যে ব্যাপারটি সেটি নির্ধারণ করে, এবং এই দাম স্তরের সঙ্গে অর্থের সম্পর্কের মূল্য হচ্ছে বিপরীতমুখী, এবং এই অর্থের মূল্যের ধারণাটা একটি আপেক্ষিক ধারণা হিসেবে বিবেচিত করা হয়। তাহলে আমরা বলতে পারি যে অর্থের ক্রয় ক্ষমতা হচ্ছে অর্থের মূল্য, এবং অর্থের মূল্য মূলত কিসের উপর নির্ভরশীল? দাম স্তরের উপরে নির্ভরশীল। এবং সেই সম্পর্কটি কেমন? অর্থের মূল্য এবং দ্রব্য ও সেবার যে দাম তারা হচ্ছে পরস্পর বিপরীত। অর্থের মূল্য এবং দাম স্তরের যে সম্পর্ক সেটি হচ্ছে পরস্পর বিপরীতমুখী। অর্থাৎ যদি দাম স্তর বেশি হয় তাহলে অর্থের মূল্য হবে কম, আর যদি দাম স্তর হয় কম তাহলে অর্থের মূল্য হবে বেশি। এবং আমরা যেমন বলি যে প্রথম আমরা কোনো সময় যে 10 টাকা দিয়ে একটি কলম আমরা কিনতে পারতাম, তাহলে 10 টাকায় একটি কলম কেনা যেত। এখন যদি সেই কলমের দাম 5 টাকা হয়ে যায়, অর্থাৎ দামটি যদি কমে যায়, তাহলে আমরা 10 টাকায় এখন দুটি কলম কিনতে পারবো। তখন আমরা বলবো যে অর্থের মূল্য পূর্বের থেকে এখন কমে গিয়েছে। অর্থের মূল্যের সঙ্গে যে আমাদের দ্রব্য এবং সেবার দামের যে পরস্পর বিপরীত একটি সম্পর্ক রয়েছে সেটিকেও আমরা কিন্তু একটি সূত্রের মাধ্যমে দেখাতে পারি। অর্থাৎ এখানে আমরা ভ্যালু অফ মানি ইজ দ্য ফাংশন অফ প্রাইস, এবং সেই সম্পর্কটি কেমন? সেটি হচ্ছে বিপরীতমুখী, যেটি আমরা বললাম যে অর্থের মূল্য এবং দ্রব্য ও সেবার দাম পরস্পর বিপরীত হয়ে থাকে। অর্থাৎ একটি বাড়লে এবং আরেকটি বাড়ে। দাম স্তরের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যে পরিবর্তন ঘটে যায়। দাম স্তর বেড়ে গেলে অর্থের মূল্য কমে, অর্থাৎ এক একক অর্থের বিনিময়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী কেনা যায়। আবার দাম স্তর কমে গেলে অর্থের মূল্য বাড়ে, অর্থাৎ এখানে আমরা তখন বলবো যে এক একক অর্থের বিনিময়ে বর্তমানে বেশি পরিমাণে দ্রব্য সামগ্রী কেনা যায়। অতএব অর্থের মূল্যের পরিবর্তন জনসাধারণের যে ক্রয় ক্ষমতা আছে সেটার পরিবর্তন আনে, এবং দেখা যায় যে অর্থের মূল্যের পরিবর্তনে কিন্তু অর্থনীতিতে এক ধরনের অস্থিরতাও দেখা যায়। আচ্ছা, আমরা অর্থের মূল্য যে কেন পরিবর্তন দেখা যায় বা কোন বিষয়ের দ্বারা অর্থের মূল্য নির্ধারিত হয় সেটি কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি অর্থের পরিমাণ তত্ত্ব দ্বারা। তো আমরা এই যে অর্থের আমরা প্রথমে জানলাম যে ভ্যালোসিটি অফ মানি বা অর্থের প্রচলন গতি, এবং পরবর্তীতে যেটি জানলাম যে অর্থের মূল্য বা ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতাকে আমরা বললাম হচ্ছে অর্থের মূল্য। তো সেটি হচ্ছে আমরা জানলাম কেন, যে আমরা আসলে পড়বো কি অর্থের পরিমাণ তত্ত্ব। সেই পরিমাণ তত্ত্ব জানার জন্যই আমরা আসলে প্রাথমিকভাবে এই ধারণাগুলো জেনে নিয়েছি। এখন আমরা জানতে যাচ্ছি সেটি হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব, এবং আমরা বলেছি যে অর্থের পরিমাণ তত্ত্বের আজ আমরা জানবো হচ্ছে হিউমের তত্ত্ব সম্পর্কে। তো চলো সেটি সম্পর্কে জানার আগে আমরা একটু অর্থের পরিমাণ তত্ত্বে, তাহলে এখন আমরা চলো জানি যে কোয়ান্টিটি থিওরিস অফ মানি আসলে কি বা এর ইতিহাসটাই বা কেমন। বলা হয় যে যেসব তত্ত্বে স্বীকার করে নেওয়া হয় অর্থের পরিমাণেই দ্রব্যমূল্য
পরিবর্তনের মূল কারণ সেসব তত্ত্বকে বলা হয় অর্থের পরিমাণ তত্ত্ব। অর্থাৎ যেগুলো তত্ত্বগুলোতে অর্থের পরিমাণকেই বা অর্থের যোগানের পরিমাণকে অর্থের যোগানকেই দ্রব্যমূল্য পরিবর্তনের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়, সেই তত্ত্বগুলোকে বলা হয় অর্থের পরিমাণ তত্ত্ব। কিভাবে সাধারণ দাম স্তর নির্ধারিত হয় বা সাধারণ দাম স্তরে ওঠানামা কেন হয় তার ব্যাখ্যা কিন্তু আমরা ওই অর্থের পরিমাণ তত্ত্বে পেয়ে থাকি। অ্যাডাম স্মিথ থেকে শুরু করে আলফ্রেড মার্শাল পর্যন্ত প্রতিটি ক্লাসিক্যাল অর্থনীতিবিদেই সামগ্রিক ব্যয় এবং দাম স্তরের মধ্যে সম্পর্ক দেখাতে গিয়ে কিন্তু এই অর্থকেই মুখ্য ভূমিকা দেন। তাদের মতে অর্থের যোগানের বা পরিমাণের উপর অর্থের মূল্য বিপরীতভাবে নির্ভরশীল। এবং তাহলে আমরা এই কথাটি বলতে পারি যে দাম স্তর এবং অর্থের পরিমাণের মধ্যে সম্পর্কটি হচ্ছে প্রত্যক্ষ। অর্থাৎ দেশে অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে কি হবে, দাম স্তরও দ্বিগুণ হয়ে যাবে। আবার অর্থের পরিমাণ যদি কমে অর্ধেক হয় তাহলে মূল্য স্তরও কমে অর্ধেক হয়ে যাবে। এটি হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্বের আসলে মূল কথা। তাহলে দেখো এখানে কিন্তু আমরা তিনটি শব্দ পাচ্ছি যেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে একটি অর্থের মূল্য, দ্বিতীয়টি হচ্ছে দাম স্তর এবং আরেকটি হচ্ছে অর্থের পরিমাণ। এই তিনটির মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের যোগান বা অর্থের পরিমাণের উপর সঙ্গে অর্থের মূল্যের যে সম্পর্কটি সেটি হচ্ছে বিপরীতমুখী। আবার অর্থের পরিমাণ বা অর্থের যোগানের সঙ্গে দাম স্তরের যে সম্পর্ক সেটি হচ্ছে সরাসরি। এজন্যই আমরা বলেছি যে দেশে যদি অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে যায় তাহলে দাম স্তর দ্বিগুণ হবে, আবার অর্থের পরিমাণ যদি কমে অর্ধেক হয়ে যায় তাহলে মূল্য স্তরও কমে অর্ধেক হয়ে যাবে। এই যে অর্থের পরিমাণ তত্ত্ব এর ইতিহাস কিন্তু অনেকটাই পুরানো। উইকসেল বলেন যে 16 শতাব্দীতে ইতালীয় চিন্তাবিদ ডেভেনজেটি হলেন অর্থের পরিমাণ তত্ত্বের মূল প্রবক্তা। ওনার মতে ইনি হচ্ছেন অর্থের মূল প্রবক্তা। পরবর্তীতে দেখা যায় যে মার্কেন্টাইন যে চিন্তাবিদ ছিলেন থমাস মুন কিংবা জে.ডি. মেলিনেস কিংবা হেনরি রবিনসন, তারাও এই ব্যাপারে তত্ত্বের আরো প্রসারের কাজে বিশেষ অবদান রাখেন। এবং এরপরে যারা এই কাজে অবদান রাখেন তারা হচ্ছেন লক অ্যান্ড ক্যাটিলন। এই দুইজন ব্যক্তিও এই ব্যাপারে যথেষ্ট অবদান রেখেছেন। তবে অর্থের পরিমাণ তত্ত্বের ক্ষেত্রে যার অবদান বেশিরভাগ লোকের কাছে স্বীকৃতি পায় তিনি হলেন স্কটিশ দার্শনিক ডেভিড হিউম। অর্থাৎ ডেভিড হিউম এর যে তত্ত্ব আছে সেটি এই পর্যন্ত যে যারা যারা এই ব্যাপারে অবদান রেখেছিলেন তাদের মাঝখানে দেখা যাচ্ছে যে ডেভিড হিউমই হচ্ছেন সমাধিক বিখ্যাত। এবং আমরা আজ প্রথমেই যেটি জানবো সেটি হচ্ছে এই ডেভিড হিউমের তত্ত্ব সম্পর্কে। হিউমস ক্রুড কোয়ান্টিটি থিওরি অফ মানি সম্পর্কে এখন আমরা জানবো। 1952 সালে ডেভিড হিউম কর্তৃক পলিটিক্যাল ডিসকোর্সেস এর যে অফ মানি নামে একটি নিবন্ধ প্রকাশিত হয়, সেখানে থেকেই আমরা অর্থের পরিমাণ তত্ত্বের উপর যে ধারণাটি সে ধারণাটি পেয়ে থাকি। এই তত্ত্বটিকে একটি স্থূল এবং পুরানো অর্থের পরিমাণ তত্ত্ব বলা হয়। অর্থাৎ এটি হচ্ছে ক্রুড অর ওল্ড কোয়ান্টিটি থিওরি। এবং এই যে পুরনো অর্থের পরিমাণ তত্ত্বটি সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, এখানে কিন্তু অর্থের চাহিদাকে স্থির ধরা হয়েছে এবং এই তত্ত্বে বলা হয় যে অন্যান্য অবস্থা স্থির থেকে অর্থের পরিমাণের পরিবর্তনের সঙ্গে অর্থের মূল্যের আনুপাতিক একটি পরিবর্তন ঘটে। অর্থাৎ ওনারা বলছেন যে অর্থের অন্যান্য অবস্থা যদি স্থির থাকে তাহলে অর্থের পরিমাণের যে পরিবর্তন হবে তার সঙ্গে কি হবে, অর্থ মূল্যের একটি আনুপাতিক পরিবর্তন ঘটে থাকে। এবং হিউমের তত্ত্বকে নাইসলি ব্যালেন্স অ্যাকাউন্ট হিসাবে অভিহিত করা হয়। অর্থাৎ এটিকে বলা হয় সুন্দর সমতার হিসাব হিসাবে। এবং হিউমের তত্ত্বে যে একটি গুরুত্বপূর্ণ কথা যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে অর্থের পরিমাণ দ্বারা তৎক্ষণাৎ দাম বাড়ে না, দাম বাড়তে সময় নেই। অর্থাৎ উনি যে কথাটি বলেছিলেন যে অন্যান্য অবস্থা স্থির থেকে অর্থের পরিমাণের পরিবর্তনের সঙ্গে অর্থের মূল্যের আনুপাতিক পরিবর্তন ঘটে, এটির সঙ্গে তিনি আরো বললেন যে অর্থের পরিমাণ দ্বারা তৎক্ষণাৎ দাম বাড়ে না, দাম বাড়তে সময় নেই। অর্থাৎ এটি অর্থের পরিমাণ বেড়ে গেলেই যে দাম বেড়ে যাবে সেটি না, অর্থের মূল্য প্রথমে অর্থের পরিমাণ প্রথমে বাড়বে তারপরে দেখা যাবে ধীরে ধীরে দামটি বাড়ছে। উনি বলেন যে
দেশে স্বর্ণ এবং রৌপ্যের পরিমাণ বেড়ে গেলে বা অর্থের যোগান বেড়ে গেলে দ্রব্য সামগ্রীর দাম বাড়ে, তবে দ্রব্য সামগ্রীর দাম বাড়তে সময় লাগে। প্রথমে একটি দ্রব্যের দাম বাড়ে, তারপর দেখা যায় আরো একটি দ্রব্যের দাম বাড়ে, এভাবে দেখা যায় যে সর্বশেষ যে দ্রব্যটি যখন দাম বাড়বে তখন অর্থের পরিমাণ যে হারে বৃদ্ধি পেয়েছিল তার সমানুপাতে দেশের দাম স্তরটিও বেড়ে গিয়েছে। নির্দিষ্ট সময়ে মোট অর্থের পরিমাণ দ্বারা মোট দ্রব্য এবং সেবার যে চাহিদাটা আছে সেটা কিন্তু প্রকাশ পায়। অর্থের পরিমাণ বাড়লে দ্রব্য এবং সেবার চাহিদাটি কি হয়? বেড়ে যায়। কিন্তু সেই সময় যে অনুপাতে দ্রব্য এবং সেবার চাহিদা বাড়ে সে অনুপাতে কিন্তু উৎপাদন এবং নিয়োগ বাড়ে না, এবং উৎপাদন ও নিয়োগ না বাড়লে কি হয়? দাম স্তর বেড়ে যায়। এবং বলা হয়েছে যে যদিও উৎপাদন এবং নিয়োগ বাড়ে সেটি কিন্তু কখনোই যে পূর্ণ নিয়োগের যে সীমাটা আছে সেটি কিন্তু ছাড়িয়ে যেতে পারে না, এবং যার ফলে কি হয় যে সেখানে বাড়তি অর্থের কারণে দাম স্তর কেবল বাড়তেই থাকে। অর্থাৎ যেহেতু অর্থের যোগান সেখানে বেশি কিন্তু দ্রব্য এবং সামগ্রীর যে চাহিদাটা সুতরাং সেখানে বেড়ে গিয়েছে, কিন্তু সেটির পরিমাণ হচ্ছে সীমাবদ্ধ বা নির্দিষ্ট। চাহিদা বেশি সেই তুলনায় অর্থের মানে পরিমাণ বেশি থাকায় অর্থের চাহিদা, দ্রব্য সামগ্রীর চাহিদা বেশি কিন্তু দ্রব্য সামগ্রীর সাপ্লাই হচ্ছে সেক্ষেত্রে কম, এবং এরই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে দাম স্তরটি ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এবং হিউম আরেকটি কথাও বলেছেন যে বিনিময়ের মাধ্যম ছাড়া অর্থের আর কোনো উদ্দেশ্য নেই, অর্থাৎ উনি অর্থকে বলেছেন শুধুমাত্র যে কি একটি বিনিময়ের মাধ্যম। উনি বলেন যে জনগণের পকেটে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে তাদের দ্রব্য এবং সেবার চাহিদাও দ্বিগুণ হবে, কারণ তাদের কাছে অর্থ কেবল প্রয়োজনীয় দ্রব্য এবং সেবা কেনার জন্যই। সুতরাং চাহিদা দ্বিগুণ হলো অথচ দেশের মোট উৎপাদন বাড়লো না, এ অবস্থায় দাম স্তর অবশ্যই দ্বিগুণ হবে, এবং দাম স্তর যখন দ্বিগুণ হয়ে যাবে তখন অর্থের মূল্য হয়ে যাবে অর্ধেক। তাহলে হিউমের এই কথাটি দ্বারা আমরা যেটি বুঝতে পারছি যে অর্থ যেহেতু এখানে একমাত্র বিনিময়ের মাধ্যম, সুতরাং যখন অর্থের পরিমাণ বেড়ে যাবে তখন দেখা যাবে যে মানুষের দ্রব্য সামগ্রীর চাহিদাটিও সেই অনুপাতে বেড়ে যাচ্ছে। কিন্তু কেননা অর্থ তাদের কাছে শুধু এই দ্রব্য এবং সেবা কেনার একটি মাধ্যম মাত্র, কিন্তু সেই তুলনায় দ্রব্য সামগ্রী না থাকায় তখন দেখা গেল যে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে গিয়েছে, এবং দেশের মোট উৎপাদন না বাড়ায় দাম স্তর দ্বিগুণ হবে, এবং যখন দাম স্তর দ্বিগুণ হয়ে যাবে তখন অবশ্যই অর্থের মূল্য হয়ে যাবে হচ্ছে গিয়ে অর্ধেক। যে কথাটি আমরা আগেও বলেছিলাম যে আমরা তিনটা জিনিস নিয়ে এখানে আলোচনা করছি, একটা হচ্ছে অর্থের পরিমাণ, আরেকটা হচ্ছে দাম স্তর, এবং আরেকটি হচ্ছে আমাদের অর্থের মূল্য। তাহলে যে হিউম যে কথাটি বললেন যে শেষ পর্যন্ত যে দেশের মোট উৎপাদন যখন বাড়বে না, অর্থের যোগান যদি বেড়ে যাবে তাহলে দাম স্তর দ্বিগুণ হবে, এবং দাম স্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য হয়ে যাবে হচ্ছে অর্ধেক। এবং হিউমের মতে যে এটির যে দাম অপেক্ষকটি এটি হচ্ছে পি ইজ দ্য ফাংশন অফ এম, অর্থাৎ এখানে আমাদের পি হচ্ছে সাধারণ দাম স্তর আর এম হচ্ছে দেশে প্রচলিত মোট অর্থের পরিমাণ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এম বাড়লে পি সমানুপাতে বাড়ে, হিউম মনে করেন আর কি। এবং এটি হচ্ছে উনার মতামত যে যখনই আমাদের কিনা এম বা অর্থের যোগান বেড়ে যাবে তখন দাম স্তরটিও সেভাবে বেড়ে যাবে। এবং এই যে হিউম বলেছেন যে এম বাড়লে পি সমানুপাতে বাড়ে, এইটি আমরা একটি এখন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। তো এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখিয়েছি ভূমি অক্ষে অর্থের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখিয়েছি আমরা দাম স্তর বা প্রাইস লেভেল। এখানে যে রেখাটি হচ্ছে সেটি হচ্ছে আমরা একটি 45 ডিগ্রি লাইন এঁকেছি যেটি কিনা আমাদের এই দাম অপেক্ষকটিকে প্রকাশ করছে। এখানে আমরা যদি দেখি যে যখন কিনা অর্থের পরিমাণ হচ্ছে OM1 পর্যন্ত আমাদের অর্থের পরিমাণ আছে বা অর্থের যোগান আছে, তখন আমাদের এই এ বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে দাম স্তর হচ্ছে P1, এবং যখন অর্থের পরিমাণ M1 থেকে বেড়ে আমাদের M দ্বিগুণ হয়ে M2 হয়ে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই বি বিন্দু অনুযায়ী আমাদের দাম স্তরও P1 থেকে বেড়ে ডাবল হয়ে সেটা P2 হয়ে গিয়েছে।
অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের যে সম্পর্কটি সেটি পরিষ্কার হয়ে যাচ্ছে যে যখন আমাদের অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে যাচ্ছে তখন আমাদের দাম স্তরও বেড়ে কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের সম্পর্কটি সরাসরি, এবং এই জন্য এই রেখাটি হচ্ছে আমাদের বাম দিক থেকে ডান দিকে একটি ঊর্ধ্বগামী রেখা, এবং সেখানে আমরা দেখতে পেলাম যে অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয়ে যায়, অর্থের যোগানের পরিমাণ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে দাম স্তরও বেড়ে সেখানে কি হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখন যে দ্বিতীয় চিত্রটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের পরিমাণের সঙ্গে আমাদের অর্থের মূল্য, যেটি আমরা বলছিলাম ভ্যালু অফ মানি, তার কি সম্পর্ক তা আমরা এই চিত্রটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখা যাচ্ছে যে এই যে আমাদের একটি রেখা, সেটি হচ্ছে ভ্যালু অফ মানি এবং মানি আমাদের অর্থের যে পরিমাণ তার যে সম্পর্ক সেটি নির্দেশক রেখা হচ্ছে আমাদের এই রেখাটি। এবং এই রেখাটির অনুযায়ী আমরা যদি দেখি যে এখানে সি বিন্দু অনুযায়ী যখন আমাদের অর্থের পরিমাণ হচ্ছে M1 তখন আমাদের অর্থের মূল্য হচ্ছে VM1, এবং এর পরবর্তীতে যখন আমাদের অর্থের পরিমাণ বেড়ে হয়ে যাচ্ছে ডি বিন্দু অনুযায়ী OM2 পরিমাণ, অর্থাৎ এখানে আমাদের পূর্বে অর্থের পরিমাণ ছিল OM1 এবং পরবর্তীতে সেটি বেড়ে যখন ডি বিন্দু অনুযায়ী যদি আমরা দেখি সেটি হচ্ছে OM2, সেক্ষেত্রে কিন্তু অর্থের মূল্য আমরা দেখতে পাচ্ছি হয়ে গিয়েছে VM2, অর্থাৎ পূর্বে যেটি ছিল VM1 সেটি কমে এখন হয়ে গিয়েছে VM2। কারণ হচ্ছে এখানে অর্থের আমাদের যে যোগানের পরিমাণ সেটি কিন্তু দেখছি আমরা এখানে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অর্থের পরিমাণ যখন বৃদ্ধি পেয়েছে অর্থের মূল্য কিন্তু তখন এখানে কমে গিয়েছে। অর্থাৎ অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে অর্থের মূল্য হয়ে যায় হচ্ছে অর্ধেক। যেহেতু এখানে বলা হয়েছে যে দেশের মোট উৎপাদন স্থির, সেজন্যই দেশের মোট অর্থের প্রকৃত মূল্য দ্রব্য এবং সেবার ভিত্তিতে যেটিকে আমরা বিচার করব সেটি হচ্ছে স্থির থাকে। কাজেই অর্থের পরিমাণ যাই হোক না কেন অর্থের প্রকৃত মূল্য স্থির থাকে বলে অর্থের পরিমাণ এবং অর্থের মূল্য সম্পর্ক নির্দেশক যে রেখাটি হচ্ছে সেই রেখাটি হয়ে থাকে সমপরবৃত্তাকার ধরনের। তাহলে আমরা দেখলাম যে অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে হিউম যে কথাটি বলেছিলেন যে কোনোখানে দেশে যে যখন আমাদের অন্যান্য অবস্থা স্থির থেকে অর্থের পরিমাণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের আনুপাতিক পরিবর্তন ঘটে সেটি এখানে প্রমাণিত হয়। তবে আমরা জানি যে এই হিউমের তত্ত্বটি যেটি আমরা পড়ছি সেটি অনেক আগের এবং পুরাতন একটি তত্ত্ব। এই তত্ত্বের কিছু সমালোচনাও রয়েছে, আমরা এখন এই সমালোচনাগুলো একটু এখন দেখব। হিউমের তত্ত্বের প্রথম যে সমালোচনাটা সেটি হচ্ছে হিউম শুধু অর্থের যোগানের সাথে দামকে সম্পর্কিত করেছেন, অর্থাৎ তিনি বাস্তবে দ্রব্যের পরিমাণকে বিবেচনা করেননি। দ্রব্যের পরিমাণকে বিবেচনা যেহেতু উনি এখানে করেননি সেই জন্য দেখা যায় যে সমাজের যে আয়ের দিকটি আছে সেটি তিনি এখানে তুলে ধরতে পারেনি। এই তত্ত্ব সমাজের যে আয়ের দিক আছে সেটি তুলে ধরতে পারে না। দ্বিতীয়ত যে কথাটি বলা হয়েছে এই যে এই তত্ত্বে অর্থের যে প্রচলন গতি যেটি সম্পর্কে আমরা জানলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটিকে বিবেচনা করা হয়নি। কারণ এর জন্য দেখা যাচ্ছে যে এখানে যে সমাজের যে ব্যয়ের দিকটি আছে সেখানেও এটি এখানে অবহেলিত অবস্থায় রয়ে গিয়েছে। এছাড়া অর্থের প্রচলন গতি যে দাম স্তরকে প্রভাবিত করতে পারে না এইটাও এখানে বিবেচনা যেহেতু করা হয়নি, এটিও হচ্ছে এই তত্ত্বের একটি দুর্বল দিক। সুতরাং দেখা যাচ্ছে যে হিউমের যে তত্ত্বটি আমরা পড়লাম আজকে সেটি সমালোচনার ঊর্ধ্বে নয়, তবে এটি অর্থের পরিমাণ তত্ত্বের ভিত্তির বা প্রথম দিকের তত্ত্ব হিসাবে যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের ভ্যালোসিটি অফ মানি, ভ্যালু অফ মানি এবং কোয়ান্টিটি থিওরিস অফ মানি এর হিউমের যে কোয়ান্টিটি থিওরি অফ মানি আছে সেটি নিয়ে আলোচনা করেছি। আমি আশা করি যে আলোচনাটি তোমরা বুঝতে পেরেছ। এই ক্লাসটি দেখার পাশাপাশি তোমরা তোমাদের বই পড়বে এবং তাহলে যেটুকু সমস্যা তোমাদের আছে সেটুকু কেটে যাবে। আমরা যে অবস্থার ভিতর দিয়ে এখন যাচ্ছি এই জন্য প্রয়োজনীয় যে স্বাস্থ্যবিধিগুলো সেটি মেনে চলবে।
অর্থাৎ প্রয়োজন অনুযায়ী হাত ধোবে এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে থাকবে। আমার ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।